all the teachers of our department. I welcome all the students and I would like to heartily welcome our distinguished alumni, Mr. Sohit Karan and Mr. Subhashish Malik. I am particularly happy to welcome all the new students to our college. We all look forward to interacting with you in the coming years. I can't even begin to describe how important it is for you to take advantage of the facilities and resources offered by our college. You will soon discover that the knowledge to acquire is vast. It is to be found in many classes you are going to attend and in the piles of books accessible to you in our library. There are a lot of things you can do and achieve in this college. Our college organizes conferences consistently for students to gain knowledge, associating them with various aspects of life. Indeed, these conferences help students to get into self-introspection as well as their achievements. This encourages students to participate in various events and see their blossom into an individual. I would like to thank our departmental head Devolina ma'am for all the enthusiasm and energy she carries for the students. A special thanks to our teachers who are developing us as a competent person with definite goals in life. Thank you. Now I would like to call Nilanjana Dhauria of SEM 3 to address the first year students. থ্যাংক ইউ সুচেতা। নীলঞ্জনা, হ্যালো। হ্যাঁ, এই তো নীলঞ্জনা, মিউট আছিস। নমস্কার। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তো আমরা কলেজে যেতে পারিনি, তারপরেও কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য আমাদের টিচারদের সহযোগিতায় এবং বড় বড় দাদা দিদিদের সহযোগিতায় আজকে এটা একটা আমরা একত্রিত হতে পেরেছি। তো ওনাদের সশ্রদ্ধেয় প্রণাম জানিয়ে এবং ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা ছোট্ট কবিতা বলছি। সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন, ওরে কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে। সকল তর্ক হেলায় তুচ্ছ করে উচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে। ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা। অন্ধকারে বন্ধ ঘরের খাঁচায় আয় রে জীবন্ত, আয় রে আমার কাঁচা। বাহির পানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে। আছে অচল আসন খানা মেলে, যে যার আপন উচ্চ বাঁশের মাচায়। আয় অশান্ত, আয় রে আমার কাঁচা, তোরে হেথায় করবে সবাই মানা। হঠাৎ আলো দেখবে যখন, ভাববে এ কি বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যে এবং সাঁচায়। আয় প্রচণ্ড, আয় রে আমার কাঁচা। শিকল বেদির ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া। পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি। ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাসছে আকাশখানা ফেড়ে। ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আন রে বাছা বাছা। আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা। আন রে টেনে বাঁধার পথে শেষে, বিভাগীকর অবাধ পানি পথ কেটে যাই অজানাদের দেশে। আপদ আছে জানি, আঘাত আছে জানি, তাই জেনেও তো বক্ষে পরাণ নাচে। ঘুঁচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে, পথে চলার বিধি বিধান যাচা। আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা। চিরজোবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দে তার দিবি।
সবুজ নেশায় ভোর করেছি ধরা, ঝড়ের মেঘে তরি তড়িৎ ভরা, বসন্তের পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা, আয় রে অমর, আয় রে আমার কাঁচা। নমস্কার। হাতালি Thank you. হাতালি হাতালি, খুব সুন্দর নীলাঞ্জনা। আচ্ছা, এইবারে হচ্ছে যে সুচেতাকে যে শিখিয়ে দিলাম, এবার আমাকে ডাকবি। যাই হোক, ঠিক আছে, সুচেতা এবং নীলাঞ্জনা দুজনকেই থ্যাঙ্কস। Now I would like to call our departmental head Debolina ma'am to address the student. থ্যাংক ইউ সো মাচ সুচেতা এবং নীলাঞ্জনা। আজকে অনেকেই অনেক কিছু বলবেন, তাই আমি আমারটা প্রচণ্ড প্র্যাকটিস করে টোরে অনেক ছোট করে ফেলেছি। তো আমি প্রথমেই ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টদের আমাদের ডিপার্টমেন্টে ওয়েলকাম জানাই। ফিজিক্স আমার খুবই ফেভারিট সাবজেক্ট। অবশ্য আমি ক্লাস 10 পর্যন্ত হিস্ট্রি নিয়ে অনার্স পড়বো ভাবতাম, কিন্তু আমি মাধ্যমিক ইতিহাসে প্রচণ্ড কম পেয়েছিলাম। তারপর আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ভাবলাম যে তাহলে ইতিহাসটা থাক, এখন ফিজিক্সটা নিয়ে ভাবি। তো যাই হোক, ফিজিক্স আমার যতটা ফেভারিট, আমার এই ডিপার্টমেন্টটাও আমার ততটাই ফেভারিট। আমি 2015 সালে জয়েন করেছি, আমি হেড অনেক পরে হয়েছি। আমি যখন জয়েন করেছিলাম তখন কেয়া ম্যাডাম হেড ছিলেন আর কি। আর আমাদের ডিপার্টমেন্টটা একটা ফ্যামিলির মতোই, সেটা আমি জানি না অনলাইনে যেহেতু আমরা মুখোমুখি থাকি না, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়, মিসকমিউনিকেশন হয়, হয়তো স্টুডেন্টের ইন্টারনেটটা সত্যিই খারাপ, আমি হয়তো ভাবছি যে প্রচণ্ড ফাঁকি মারছে। হ্যাঁ, তো এগুলো হয় ঠিকই, কিন্তু ইভেনচুয়ালি আমরা সেগুলো নিজেদের মধ্যে কথা বলে অনেকটাই মিটিয়ে নিয়েছি। তো আমি সেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরও বলবো যে কোনো কোনো সময় যদি স্যারেরা অকারণেই ঝাড়টার দিয়ে দেন, তাহলে তোমরা আর কি বেশি দুঃখ করো না, আর তোমরা একটু এক্সপ্লেনেশনটা দিও আর কি ঠিক মতো। আর ফ্যামিলিতে যেমন সব কিছুই থাকে, তো এখানেও তোমাদের কপালে সব কিছুই জুটবে। তোমরা তোমাদের প্রবলেমগুলো সবই শেয়ার করতে পারো, বরাবর স্টুডেন্টরা এটা করে এসেছে। সেটা পড়াশোনার প্রবলেমই হোক, বা নন অ্যাকাডেমিক সমস্যা হোক, বাড়ির সমস্যা হোক। এমনকি আমার একজন এক্স স্টুডেন্ট কিছুদিন আগে আমাকে বললো যে আমি একজনকে প্রপোজ করবো, কীভাবে প্রপোজ করবো আপনি একটু বলে দিন। এনিওয়ে, তো সবই তোমরা বলতে পারো, এবং আশা করছি সবগুলোতেই তোমরা কিছু না কিছু হেল্প অবশ্যই পাবে। আবার এই হেল্পও পাবে, আমরা ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলি, আমরা অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে তো যতক্ষণ জেগে থাকি মোটামুটি অ্যাভেলেবেলই থাকি। আবার এর পাশাপাশি ফ্যামিলিতে যেমন বকাঝকা করা হয়, সেটাও তোমাদের কপালে জুটবে। তো সেজন্য তোমরা দুঃখ পেলেও আর কি কিছু করার নেই। মোটামুটি আমার যদি মনে হয় কেউ প্রচণ্ড ফাঁকি মারছে, তাহলে সে কিন্তু ঝাড় খাবে, সেটা আমি আগে থেকেই বলে রাখলাম। আর খারাপ লাগলে আই এম সরি ফর দ্যাট। আর যেটা বলবো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে মানে আশা করব যে আগামী 3 বছর এবং তার পরেও তোমরা মানে ফিজিক্সটাকে ভালোবাসতে পারবে। কারণ দেখো, একটা জিনিস আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, সেমিস্টার সিস্টেমে কিন্তু মার্কস মানে কম পাওয়াটাই কঠিন, মানে 6 পয়েন্ট 7 পয়েন্ট এমনি উঠে যায়, আর তারপর আরেকটুখানি ভালো লিখলেই 8 উঠে যায়। তো মার্কসটা নিয়ে কিন্তু তোমাদের কখনোই খুব একটা ভাবতে টাবতে হবে না। কিন্তু কি মানে মানে ভালো না লাগলে এই 3 বছর, একটা স্টুডেন্ট আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে কি বই কিনবো ফিজিক্সের, মানে অ্যাডমিশন নিয়েই। তো আমি ওকে বললাম যে এক একটা পেপারের এক একটা বই হবে, সেটা স্যারেরা বলে দেবেন। তো সে খুবই অবাক হয়ে গেছে, ও ভাবছে যে এইচএসে তো একটা বইতেই সব চ্যাপ্টার থাকতো, এখন মানে একটা চ্যাপ্টারই একটা বই হবে, দিয়ে ও বলছে ম্যাডাম এত কিছু কি পড়বো একটা টপিকের উপর। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে যদি ফিজিক্সকে খুবই না ভালোবাসতে পারো, তাহলে মানে 3 বছর এই প্রত্যেক দিন ঘ্যানোর ঘ্যানোর, আর স্যার ম্যাডামরা বলছেন অ্যাসাইনমেন্ট দিলি না কেন, অ্যাসাইনমেন্ট কোথায় গেল, এইগুলো মানে একদম জাস্ট পোষাবে না। তো যদি ভালো লাগে, এবার হ্যাঁ, ভালো লাগা মানে কি, ভালো লাগা মানে কিন্তু এটা নয় যে আমি বন্ধুদের বলবো যে আমি ফিজিক্স অনার্স পড়ছি বা আমি 8 পয়েন্ট পেয়েছি ফিজিক্স অনার্সে, ওইটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা বলতে অনেকটা এরকম যে ধরো আকাশে রামধনু উঠলো, তুমি ভাবলে যে রামধনুটা কেন গোল, এটা আমাকে জানতে হবে। বা সাপোজ এই যে আমরা বলি অ্যাটম আছে, তার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, তো কেউ ভাবলো হয়তো যে প্রোটনগুলোর যে মাস আছে, মাস কেন কারুর থাকে বা কেন কারুর থাকে না। বা এই যে লাইট আমাদের চোখে এসে পড়ে, আমরা কোনো অবজেক্টকে দেখতে পাই, তো লাইট ব্যাপারটা আসলে কি, মানে এইগুলো নিয়ে ভাবতে যাদের ভালো লাগে এবং তারপরে তারা জানার জন্য হয়তো আরেকটু পড়াশোনা করে এবং ব্যাপারগুলো জেনে জেনে নিজেরাই খুব অবাক হয়ে যায়। তো এই যে ফিলিংসটা, এইটা যাদের আছে
তাদের কিন্তু এই 3 বছর এবং তারপরেও ফিজিক্সের সঙ্গে খুবই ভালো কাটবে। ফাইনম্যান তো বলেই গেছেন যে ফিজিক্স ইজন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বাট লাভ ইজ। তো আশা করছি যে তোমরা ফিজিক্সটাকে ভালোবাসতে পারবে এবং আমরাও ফিজিক্সটাকে আগের থেকে আরও একটু বেশি ভালোবাসবো, কারণ আমরা স্টুডেন্টদের থেকেও অনেক কিছু শিখি। আমি তো ক্লাসে পড়াতে গিয়েই বহু কিছু শিখি যেগুলো আগে কোনো দিন ভেবেই দেখিনি, মানে যতদিন পড়াশোনা করেছি। তো যাই হোক, এবার এই সমস্ত এইসব ডিপার্টমেন্ট আর ভালোবাসাবাসি এসব তো আমার থেকে স্টুডেন্টরাই ভালো বলতে পারবে, তাই আমি আর সময় নষ্ট না করে আমাদের দুজন অ্যালামনি আছে আমাদের সঙ্গে আজ, আমি তার মধ্যে সৌরভকে ডেকে নিচ্ছি। সৌরভ করণ, ও 2017-তে আমাদের কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছে, তারপরে ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এমএসসি করেছে, তারপর ও নেট গেট জেস্ট সবগুলোই ক্লিয়ার করেছিল। আর যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ও ইন্টারভিউ অনেক জায়গায় ক্লিয়ার করেছিল। ইন্টারভিউটা কিন্তু একটু আলাদাই একটা ব্যাপার, এবং মানে সেটা একটু কনসেপ্টের ব্যাপার থাকে ইন্টারভিউতে, অনেক জায়গাতেই পেয়েছিল। যাই হোক, আপাতত ও কানপুর আইআইটিতে পিএইচডি করছে। ওর টপিক স্ট্রংলি কোরিলেটেড সিস্টেমস, এগুলো সব তোমাদের জন্য নতুন নতুন শব্দ। যাই হোক, আমি সৌরভকে ডেকে নিচ্ছি, ও ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য কিছু বলুক। ধন্যবাদ ম্যাম, আমি কিছু বলতেন। আচ্ছা, বক্তৃতা শুরু আমি আমি আমার নিজের ভাষায় বলবো, একটু বাংরেজি হবে, পুরো বাংলা হবে না, পুরো ইংরেজি হবে। তো বক্তৃতার শুরুতেই উপস্থিত সকল প্রফেসর এবং অন্যান্য যারা গুরুজন আছে তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আর ডিপার্টমেন্টে যারা নতুন ছাত্রছাত্রী তাদেরকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তারা ভবিষ্যতে আরও ভালো করবি আমার বিশ্বাস আছে। তো আমার কলেজ জীবনের যে 3টে বছর গভর্নমেন্ট কলেজে, সেখান থেকে যে আমি কি উপলব্ধি করেছি এবং কি পেয়েছি, যেটা তোরা হয়তো আরো ভালো পাবি বা তোরা সেটা কিভাবে কাজে লাগাতে পারবি, আমি সেই জিনিসটাই বলার চেষ্টা করব যাতে তোদের সুবিধা হয়। আর আমার আমার যে বক্তৃতা দুটো ভাগ থাকবে। প্রথম ভাগটা হচ্ছে গিয়ে যে আমি ডিপার্টমেন্ট থেকে কি পেয়েছি, মানে পজিটিভ দিকগুলো কি কি, এবং যেগুলো তোরাও পাবি কম্পেয়ার টু আদার কলেজেস, যেগুলো অন্য কলেজের থেকে অনেক ভালো আমার মনে হয়েছে, এবং সেই সুযোগগুলো তোরা কাজে লাগাতে পারবি। আর আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, যে আমি যেটা করে আজ যা করছি সেই দিকে যদি তোরা এগোতে চাস, মানে ফিজিক্স নিয়ে যদি ভালো কিছু করতে চাস, অ্যাজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোদের প্রথম দিক থেকেই কিরকম মেন্টালিটি হওয়া উচিত ফিজিক্সটা নিয়ে কিছু করার জন্য, আমি শেষের দিকে কিছুক্ষণ সেটা বলার চেষ্টা করবো, যাতে তোদের কাজে লাগতে পারে। তো ডিপার্টমেন্ট থেকে যদি কি পাওয়া গেছে আমি যদি বলি, বলে হিসাব করা যাবে না। প্রথম কথা হচ্ছে গিয়ে স্যার ম্যামেদের অফুরন্ত উৎসাহ, মানে তোরা দেখলি একটু আগে যে আলোক স্যার, আমি নিজে থেকেই জিজ্ঞেস করছিলাম যে আমার পরীক্ষাটা নেওয়া হয়, সত্যিই তাই। আমি আমার ক্ষেত্রে যখন হয়েছিল, আমি ডিপার্টমেন্টে শুরু করেছিলাম আমরা অনেকে, কিন্তু আমি শেষ করেছিলাম ডিপার্টমেন্ট থেকে একা একজন স্টুডেন্ট। তো আমার পক্ষে ওই মুহূর্তে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেটা হয়তো আরো অনেক বেশি হতো যদি স্যার ম্যামেরা না থাকতেন। আমি একা 1:1 ক্লাস করেছি, মানে অলোক স্যারের ক্লাসে আমি একা ক্লাস করছি, স্ট্যাটমেট করছি, দেবলীনা ম্যাম আমাকে একা বোঝাচ্ছেন রিলেটিভিটি, এনএম স্যার আমাকে ইলেকট্রোডাইনামিক্স পড়িয়েছেন একা একা। তো স্যার ম্যামেদের আমি একা হওয়া সত্ত্বেও তেনাদের কোনো উৎসাহের অভাব হয়নি আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো এটা অনেক বড় পজিটিভ সাইন, এবং আমি আই ওয়াজ কাইন্ড অফ লাকি যে আমি এই ধরনের সুযোগ পেয়েছিলাম যে একা পড়ার, এবং সেই সুযোগটা আমার ভবিষ্যতে কাজে লেগেছে। ম্যাম যে বললেন যে আমি ইন্টারভিউগুলো ক্লিয়ার করেছি, আমার এখনো কিছু কিছু জ্ঞান আমি যেগুলো অলোক স্যারের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে পেয়েছিলাম, সেটা আমার পরে ইন্টারভিউতে কাজে লেগেছে, টু বি স্পেসিফিক। তো তোরা সেই সুযোগগুলো পাবি এবং সেই সুযোগগুলোকে কাজে লাগাস। অবভিয়াসলি নিজেদেরকে এগিয়ে আসতে হবে, যদি ফাঁকি মারার অনেক সুযোগ থাকে, তো নিজেরা যদি এগিয়ে যাস, স্যার ম্যামেরা নির্দ্বিধায় তোদেরকে হেল্প করার জন্য রাজি আছেন। এবং এরপরে যদি আসি, মানে এটা হলো যে থিওরিটিক্যাল পারপাস। যদি এক্সপেরিমেন্টাল দিক থেকে বলি, যে আমরা কলেজে যে এক্সপেরিমেন্ট গুলো করি বা তোরা বলিস প্র্যাকটিক্যাল,
তো আমরা যে প্র্যাকটিক্যাল গুলো করি, সেই প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের কোনো বাধা ছিল না। অন্যান্য কলেজে যে বাধাগুলো স্টুডেন্টরা ফেস করে, যে ইনস্ট্রুমেন্ট পাওয়ার জন্য স্যারদের কাছে পারমিশন নিতে হয় প্রথম থেকেই, যে স্যার এটা করা যাবে কিনা, এবং সেটা করার জন্য একজনের গাইডেন্স লাগতো, যে তিনি না থাকলে করা যাবে না। আমাদের ডিপার্টমেন্টে সেই জিনিসটা নয়। আমাদের ডিপার্টমেন্টে অবাধভাবে আমরা কাজ কাজ করেছি এক্সপেরিমেন্টের উপর। তবে এই এক্সপেরিমেন্টের উপর লাস্ট মুহূর্তে আমি তোদেরকে একটা সাজেশন দেবো যে এক্সপেরিমেন্ট করার জন্য কি ধরনের মানসিকতা নিয়ে করা উচিত। তবে তোরা এই জিনিসটা খুব গভর্নমেন্ট কলেজে অন্যান্য কলেজের থেকে বেশি পাবি। এক্সপেরিমেন্টের ইনস্ট্রুমেন্ট এবং যা যা ইকুইপমেন্টস লাগে অনেক বেশি পাবি, এবং স্যার ম্যামেদের সেখানে কোনো বাধা ধরা নিষেধ থাকবে না। তো এই দিকটা খুব বড় পজিটিভ দিক আমার ডিপার্টমেন্টে। এবং যেটা আমি আমার মনে হয় যে এখন যদি এক্সপেরিমেন্ট ভালো লাগে, সেটা ওই দিকটা আমার বিএসসির যে যে আমার এক্সপিরিয়েন্স ছিল সেটা খুব কাজে লেগেছে। আচ্ছা, এছাড়া হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বইপত্র। এই ম্যাম যেটা বললেন যে গ্রাজুয়েশন লেভেলে আসার পর বইপত্র অনেক বেশি প্রয়োজন হয় এবং বইগুলোর দামও অনেক বেশি হয়। কিন্তু আমাদের যেহেতু গভর্নমেন্ট কলেজ, আমাদের কলেজে দুটো লাইব্রেরি আছে, আমি যদি ভুল না হয়। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরি বা কলেজ লাইব্রেরি, আর একটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টাল লাইব্রেরি। আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরির বইয়ের কালেকশন মারাত্মক। বিদেশি অথারের বই, মানে খুব ভালো ভালো অথারের বই অ্যাভেলেবেল আছে, এবং স্যার ম্যামেরা বিনা বাধায় বই তোরা নিতে পারিস, পড়াশোনা করতে পারিস। আমি অনেক আমার বন্ধুদেরকে চিনি যারা ওই কলেজ থেকেই শুধু লাইব্রেরির বই পড়ে তারা ভালো রেজাল্ট করেছে, এবং তারা এখনো ভালো কিছু করছে। তো তোরা সেই জিনিসগুলো সুযোগ সুবিধা কাজে লাগাতে পারবি হোপফুলি আফটার এই কোভিড রেস্ট্রিকশন উঠে যাওয়ার পর, এবং সেটা কাজে লাগাস। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার উপলব্ধি ছিল যে আমার লাইব্রেরি যে বইগুলো ছিল, আমার অনেক বই আমি পেতাম না, কিন্তু ডিপার্টমেন্টাল লাইব্রেরি আমাকে খুব হেল্প করেছে। এটা ছিল আমি কলেজ থেকে ওভারঅল যেগুলো পেয়েছি। এবং স্যার ম্যামেদের যে অনুপ্রেরণা, একাডেমিক আন একাডেমিক সমস্ত দিক থেকে আমি স্যার ম্যামেদের পেয়েছি। তো তোরা সেই জিনিসগুলো খুব কাজে লাগাস, এই জিনিসগুলো মাথায় রেখে যে তোরা এই জিনিসগুলো অন্যান্য কলেজের থেকে বেশি পাবি। তো সেই বেশি পাওয়াটাকে কিভাবে কাজে লাগানো যায় অ্যাজ আ পজিটিভ সাইড। এবার যেটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল মতামত তোদের নতুনদের জন্য, যে এই জিনিসগুলো তো পাচ্ছিস, তো কিন্তু সবকিছু পাওয়া মানে সেটা কাজে লাগানো যায় না। তার জন্য একটা পরিপক্ক প্ল্যান চাই। তো সেই প্ল্যান করেই এগোনো উচিত। এই প্ল্যান করতে গিয়ে আমরা যেটা প্রথম প্রবলেম আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ফেস করি, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে বেশিরভাগ স্টুডেন্টরা আছে বাংলা মিডিয়াম থেকে। তো এই আমরা বাংলা মিডিয়াম থেকে এসে হঠাৎ করে একটা আদ্যপ্রান্ত যখন একটা বড় ইংরেজি বই হাতে ধরিয়ে দেওয়া হয়, সবাই ঘাবড়ে যায়, বইটা পড়ার সাহস হয়। কিন্তু তোদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে বই প্রথম থেকেই পড়া শুরু কর, এবং সেটা যে কোনো বই নয়, বিদেশি অথারের ফিজিক্স বই। যদি ইংরেজিতে ভয় থাকে তাহলে বিদেশি অথারের ফিজিক্সের বই, যে কোনো সাবজেক্ট, যে সাবজেক্টটা তোর সেমিস্টারে আছে সেই সাবজেক্টের বিদেশি অথারের ফিজিক্সের বই পড়া। এটাতে কি হবে, প্রথম থেকেই যেহেতু তুই বই পড়তে স্টার্ট করছিস, বই পড়ার অভ্যেস রপ্ত হবে। দ্বিতীয়ত তোর হচ্ছে কি ইংরেজির ভয়টা আস্তে আস্তে দূর হয়ে যাবে 3 থেকে 6 মাসের মধ্যে। কেউ যদি থরলি প্রথম থেকে শুধু বিদেশি অথারের বই পড়ে, তাহলে তার ইংরেজির ভয় 3 থেকে 6 মাসের মধ্যে দূর হয়ে যাবে আমার বিশ্বাস, সে যদি নিজে থেকে এইগুলো করে। আর এবার কথাটা হচ্ছে, তোদের প্রথমে মনে হতেই পারে যে আমার তাহলে সেমিস্টারের জন্য চাপ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম সেমিস্টারটা একটু তোর হয়তো মনে হতে পারে রিস্কি, কিন্তু যেটা স্যার ম্যাম কলেজে করাচ্ছেন সেগুলো যদি ঠিকঠাক করে করিস, এই ম্যাম যেমন বললেন নাম্বার পাওয়াটা খুব একটা কঠিন বিষয় নয়। কিন্তু আমার উপদেশ যদি মনে করিস, বই পড়া প্রথম সেমিস্টার থেকে অভ্যেস কর। তাহলে কি হবে, পরের যে 2.5 বছর, মানে প্রথম 6টা মাস তুই বই পড়ার চেষ্টা করতে করতে কাটিয়ে দিবি, পরের 2.5 বছর সেটা খুব সহজ হয়ে যাবে তোদের কাছে। ওটার জন্য আর এক্সট্রা এফর্ট দিতে হবে না, এবং তোরা ওই সময়টাকে কাজে লাগাতে পারবি। যেমন কোন কাজে না, শুধু কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য পড়াশুনো করা।
কম্পিটিটিভ এক্সামগুলো মানে জ্যাম, আমরা আমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট আমরা 3 ধরনের পরীক্ষা দিই বা 4 ধরনের। সেটা হচ্ছে জ্যাম, জেস্ট আর টিআইএফআর। তো জ্যাম থেকে পরীক্ষা দিয়ে আমরা বেসিক্যালি আইআইটি গুলোতে এমএসসি এবং ইন্টিগ্রেটেড পিএইচডি করার সুযোগ পাই। আর জেস্ট থেকে হচ্ছে গিয়ে আমরা কয়েকটা আইআইটি এবং কয়েকটা রিসার্চ ইনস্টিটিউশন স্পেসিফিক আমাদের দেশের লিডিং রিসার্চ ইনস্টিটিউশন, সেখানে আমরা রিসার্চ করার সুযোগ পাই। আর টিআইএফআর হচ্ছে ভারতবর্ষের তথা বিশ্বের হচ্ছে একটা বড় রিসার্চের নামী সংস্থা। তো তারা নিজস্ব একটা পরীক্ষা নেয়, সেটা হচ্ছে যে টিআইএফআর। তো এই টিআইএফআর পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলো ক্লিয়ার করার জন্য কি ধরনের পড়াশোনা করা উচিত সেটা প্রথম থেকে অবগত থাকা, এবং এই ধরনের পরীক্ষাগুলো কোন সময়ে হয়, তোরা কোন সময়ে ফেস করবি এই পরীক্ষাগুলো, তার যেন একটা ব্লু প্রিন্ট তোদের মাথায় প্রথম থেকে, এই ফার্স্ট ইয়ারের প্রথম থেকে যেন রেডি হয়ে যায়, যেটা আমার ছিল না। আমি এটা পরে আমার জন্য সমস্যা ছিল যে আমি এই জিনিসগুলো সম্বন্ধে যে সময় জানতে পারি সেই সময় আমার পক্ষে প্রিপারেশন নেওয়া খুব দেরি হয়ে গেছে। তো তোরা যেন প্রথম থেকে এই 3টে পরীক্ষার ব্লু প্রিন্ট, কি করতে হবে কখন করতে হবে সেই ধারণা যেন তৈরি হয়ে যায়। আর এর জন্য আমার পরে আমার একজন জুনিয়র শুভাশিস, ও আশা করি এই পরীক্ষাগুলোর বিষয়ে কিছু বলবে, কারণ ওর এই বিষয়ে ধারণা আমার থেকে অনেক বেশি, ও তোদেরকে জানিয়ে দেবে। আচ্ছা, আমার আর একটা যেটা তোদেরকে সাজেশন আমি বলবো, সেটা হচ্ছে, কারণ এগুলো আমার পার্সোনাল মতামত, তোরা নিতেই পারিস। সেটা হচ্ছে কি যে যখন আমরা আমাদের ওই চত্বরে একটা বাজে অভ্যেস হচ্ছে যে আমরা অঙ্কের প্রতি খুব জোর দিই ফিজিক্স করতে গিয়ে, যে অঙ্ক ডিরাইভ করা শেখো, কিন্তু কথাটা হচ্ছে যে অঙ্কটাই মূল নয়। আমরা ফিজিক্সের স্টুডেন্ট, তো যখন তুই অঙ্কটা করছিস বা একটা সমীকরণ লিখছিস, সেই সমীকরণের প্রত্যেকটা টার্ম তার ফিজিক্যাল মিনিং কি, মানে সেখান থেকে তার বক্তব্যটা কি যেটা বাস্তবে সঙ্গে রিলেটেড, সেই জিনিসটা বুঝে অঙ্ক করা, এবং প্রতিটা স্টেপে আদৌ কিছু ফিজিক্যাল মিনিং আসছে কিনা সেই জিনিসগুলো নিয়ে এগোনো, অঙ্কটাকে এগোনো। যদি এই মানসিকতা তৈরি করতে পারিস তাহলে আমার বিশ্বাস তোদের ফিজিক্সটা খুব ভালো লাগবে, এবং তোরা ফিজিক্সটা কি নাকি অঙ্কটা হচ্ছে যে জাস্ট এ টুল তোকে ফিজিক্সটাকে বোঝার জন্য, কিন্তু অঙ্কটাই সব নয়। অঙ্কটা যখন করছিস, কেন করছিস, অঙ্কটা করার সময় মাঝখানে আমি কোনো কন্ডিশন ইউজ করছি কিনা সেটা কেন করছি, এবং অঙ্কটা করার পর যেটা পাচ্ছি সেটা আমাকে কি বলছে, এই জিনিসগুলো জেনে অঙ্ক করা, অর্থাৎ থিওরিটিক্যাল ডেরিভেশন গুলো করা, তবেই আমার বিশ্বাস তোরা ফিজিক্সের যে থিওরি সেখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারবি। এরপর হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করা। আমি বললাম যে আমাদের কলেজে এক্সপেরিমেন্টাল ইনস্ট্রুমেন্টস অনেক অ্যাভেলেবেল এবং স্যার ম্যামদের বাধা নিষেধ নেই, হ্যাঁ ঠিক, কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করার আগে তার ধারণা, মানে সে এক্সপেরিমেন্টটা আমি কেন করছি, সেই এক্সপেরিমেন্টটা আমাকে কি দেবে, এবং সেই এক্সপেরিমেন্টটা যেটা বলছে সেটা আদৌ যে তার যে থিওরি তার সঙ্গে কতটা ঠিক বা ভুল, এই ধারণা জেনে তবে এক্সপেরিমেন্ট করতে যাওয়া। তাহলে কি হয়, তাহলে তোর থিওরিটিক্যাল জ্ঞানটাও রইল, এবং যে এক্সপেরিমেন্টটা করছিস সেটা তুই কি উদ্দেশ্য নিয়ে করছিস একটা চ্যানেল রেডি হয়ে যাবে। তো এই ধারণা নিয়ে এগোলে আমার মনে হয় যে তোরা যে জিনিসগুলো পাবি গভর্নমেন্ট কলেজে, সেই জিনিসগুলোর একটা প্রপার পারপাস থাকবে, অর্থাৎ উদ্দেশ্য থাকবে, এবং সেটা তোদের পরে কাজে লাগবে। ইন আ সেন্স যে হয়তো তুই কম্পিটিটিভ এক্সামে এটা পাবি না, কিন্তু ইন্টারভিউ গুলোতে, যেমন ভালো ভালো রিসার্চ ইনস্টিটিউশন গুলোতে ইন্টারভিউর সময় এই এক্সপিরিয়েন্স গুলো খুব কাজে লাগে। তো এই সব জিনিসগুলোই আমার বলার ছিল। আর একটা জিনিস, হ্যাঁ, প্রবলেম সলভিং ওরিয়েন্টেড পড়াশোনা করা, মানে একটা থিওরি পড়লাম, সেটা কি বলতে চাইছে বুঝলাম, কিন্তু ওই থিওরিটা পড়ার পর আদৌ ওই থিওরি ওরিয়েন্টেড কোনো অঙ্ক, বাস্তব অঙ্ক কি আমি করতে পারছি, যদি পারি তাহলে তোর থিওরিটা পড়া সার্থক, যদি না পারিস তাহলে ওই থিওরিটাকে আবার বোঝা, আবার পড়া, এবং তারপরে চেষ্টা করা। যতক্ষণ না কি প্রবলেম সলভিং ওরিয়েন্টেড মাইন্ড তৈরি হচ্ছে ততক্ষণ তোর
থিওরি পড়ার কোনো জাস্টিফিকেশন নেই। তো আমার মনে হয় যে তোরা থিওরিটা পড়, বই পড়, কিন্তু প্রবলেম যতক্ষণ না সলভ করতে পারছিস ততক্ষণ তুই কোনো ডেস্টিনেশন পেলি না, অর্থাৎ তোর কোনো আউটকাম নেই, ফল নেই। তো সবসময় চেষ্টা করবি যেটা পড়ছিস তার যেন ওরিয়েন্টেড কোনো প্রবলেম সলভ করতে পারিস, যেটা আমাদের ওই চত্বরে এই জিনিসটা এখনো এখনো খুব কম। একটু বাইরে বেরোলে তার এক্সপোজারটা বোঝা যায় যে আমরা কতটা পিছিয়ে আছি। আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোরা প্রবলেম ওরিয়েন্টেড পড়াশোনা করলে তোরা বাইরে বেরিয়ে অনেকটা বুঝতে পারবি যে তোরা একই লাইনে আছিস, না হলে অনেকটা পিছিয়ে থাকবি। তো সেই মেন্টালিটি নিয়ে এগো। তো এইসব বাস আমার এতটুকুই বলার। আর এছাড়াও যদি তোদের কোনোদিন যদি মনে হয় যে আমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তোরা আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারিস, আর আমি আমার দিক থেকে পূর্ণ সহযোগিতা করব। আর ভবিষ্যতের জন্য তোদের শুভকামনা রইল। ধন্যবাদ। ওহ, সৌরভের কি বলবো, হাততালি হাততালি। আমি মানে প্রতিটা সেন্টেন্সে একমত, মানে প্রতিটা সেন্টেন্সে একমত। আর Thank you. থ্যাংক ইউ সো মাচ সৌরভ। আমি শুনতে শুনতে ভাবছি বাবা একেই পড়াতাম এককালে। যাই হোক, হ্যাঁ মানে সৌরভকে তো বক্তৃতা দিয়েছি, সৌরভের বক্তৃতা আমি তো এই প্রথমই শুনছি সম্ভবত। আশা করছি স্টুডেন্টরা সৌরভ দাদার কথাগুলো ফলো করবে। আর কোনো রকম অসুবিধা হলে তো সৌরভ দা বলেইছে যোগাযোগ করতে। এরপর আমি ডাকবো শুভাশিসকে, শুভাশিস মল্লিক। ও এই বছরই পাশ করেছে। অলোক বল। সুভাষিস বলার আগে আমি একটা কথা বলে হ্যাঁ রাখি। অবশ্যই। সৌরভ 2017 পাস করেছে বিএসসি। আর হ্যাঁ। আমাদের নতুন স্যার স্বামী, ও কিন্তু ও। 2017 এমএসসি পাস করেছে, মানে খুব ডিফারেন্স নেই। না না না, ঠিক কথা। তার মানে সৌরভকেও সিরিয়াসলি নিবে, কিন্তু স্যারকে অবশ্যই সিরিয়াসলি নিবি, সৌরভকেও সিরিয়াসলি নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারকে ওটা সিরিয়াসলি নেয় তো, আমারও সেরকমই ধারণা। হ্যাঁ, তাহলে কিন্তু সৌরভ দাদাকেও সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। সমিত স্যারকেও সিরিয়াসলি নিতে হবে, সৌরভ দাকেও সিরিয়াসলি নিতে হবে। অবভিয়াসলি ডিপার্টমেন্টাল স্যারদের কাছ থেকে হেল্প অবশ্যই পাবি। তারপরেও যদি মনে হয় যে তোরা বাইরের কিছু জানতে চাস, বাইরের জগৎটা কি আমি ফিল করছি, তো যোগাযোগ করলে আমি অবশ্যই আমার মতো হেল্প করছি। সৌরভ তো সমিত স্যারকে পাইনি, সমিত সবে জয়েন করেছে, এক বছর হয়েছে না সমিতের? 1 বছর হয়েছে। হ্যাঁ, আমি যখন প্রথম জয়েন মানে এই গুগল মিটে জয়েন করলাম, দেখলাম স্যারই ছিলেন প্রথম। ও আচ্ছা। হ্যালো স্যার, অ্যাকচুয়ালি আমি প্রথম কথা বলিনি। হ্যালো স্যার। হ্যাঁ, তোর সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি কোনোদিনও। হ্যাঁ, অবভিয়াসলি হলদিয়াতে গেলে আমি ডিপার্টমেন্টে। হ্যাঁ, হবে। একদম একদম, তখন দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি ডাকছি শুভাশিসকে। শুভাশিস মল্লিক এই বছর পাশ করেছে আমাদের কলেজ থেকে। শুভাশিস জ্যামে অল ইন্ডিয়া র্যাঙ্ক 66 এবং জেস্টে অল ইন্ডিয়া র্যাঙ্ক 35। শুভাশিস একটু তুমি তাহলে মঞ্চে উঠে পড়ো। আর আচ্ছা, শুভাশিস এখন আইএমএস, শুভাশিস অনেক জায়গাতেই চান্স পেয়েছিল এবং চরমতম কনফিউজ ছিল। যাই হোক, ফাইনালি সৌরভ জানে সেটা। তো আমি মাঝে মাঝে শুভাশিসের মেসেজ আমি জিজ্ঞাসা করলাম, শুভাশিস তাহলে কি ঠিক করলি? ম্যাম এখানে এই প্রবলেম আছে আর ওখানে ওই প্রবলেম আছে। মানে শুভাশিস সব কটা জায়গারই একটা করে প্রবলেম খুঁজে বার করেছিল। তো আমি বললাম এর থেকেই তোর প্রতিভাটা বোঝা যাচ্ছে। মানে আমাকে আগে কেউ বলেনি যে আইএমএসসিতে পড়লে এই অসুবিধাও হতে পারে। তো যাই হোক, শুভাশিস ফাইনালি আইএমএসসি ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্যাল সায়েন্সেস চেন্নাই, সেখানে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি কোর্সে ভর্তি হয়ে গেছে। তা শুভাশিস দাদা, তুমি একটু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুজনেই কিন্তু শুভাশিসকে ফেস টু ফেস চিনিস না, দেখিসনি। তো শুভাশিস তুই একটু বল স্টুডেন্টদের কিছু। থ্যাংক ইউ ম্যাম। প্রথমে আমার সমস্ত স্যার ম্যাডামদের আমার শ্রদ্ধা এবং জুনিয়রদের ভালোবাসা জানিয়ে এই সব এক্সামগুলিকে আমি ক্র্যাক করেছি, কলেজের স্টাডির সঙ্গে কীভাবে এক্সামগুলো প্রিপারেশন করেছি কিংবা ইন্টারভিউ ক্র্যাক করেছি তার কিছু এক্সপিরিয়েন্স আজ শেয়ার করছি। প্রথমে এক্সামগুলোর ব্যাপারে আমি জানতে পারি ফার্স্ট সেমিস্টার থেকেই, তবে সিরিয়াসলি প্রিপারেশনও স্টার্ট করেছিলাম জুলাই মাসের দিকে। 7 থেকে 8 মাস সাফিসিয়েন্ট হয় এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য। আর প্রথম থেকে বিএসসি ফার্স্ট সেম থেকেই রেগুলার বিএসসির ওপর ফোকাসটা ছিল এবং কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে সেই দিকে লক্ষ্য রাখতাম। আর এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য রেগুলার টেক্সট বুকগুলোই ফলো করতাম।
যেমন গ্রিফিথ বা জেটলি, অজয় ঘটক কিংবা পাথারিয়ার মতো বইগুলি ফলো করতাম। এগুলোই সাফিসিয়েন্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর এখানে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমসও আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সেগুলো প্র্যাকটিস করতাম। আর জ্যামের জন্য স্পেশালি কোনো বই পড়ার এক্সট্রা করে দরকার নেই, এইগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর সেই কনসেপ্ট থেকে নোটস তৈরি করা যায়, নিজেদের নোটস, অর্থাৎ কোনো কোচিং ইনস্টিটিউট বা কোনো অনলাইন ম্যাটেরিয়াল হলেও সেখান থেকে নিজের নোটস তৈরি করে সেই নোটসগুলোকে গুছিয়ে রাখা এবং যাতে পরবর্তীকালে সহজে প্র্যাকটিস করা যায় সেরকম আকারে তৈরি করে রাখা। আর এই নোটসটা আমি এক্সামের 1 সপ্তাহ আগে পর্যন্ত মডিফাই করতাম, কি জানলাম নতুন বা কোনো আইডিয়া বা কনসেপ্ট বা কোনো ফর্মুলা, সমস্ত কিছু এর মধ্যে আমি ইনক্লুড করতাম এক্সামের 1 সপ্তাহ পর্যন্ত। আর ওইগুলোই এক্সামে ওই 1 সপ্তাহ আমি প্র্যাকটিস করেছি, বারবার রিভাইজ করেছি। আর জ্যাম এক্সামের সিলেবাসটা বা এক্সামগুলোর সিলেবাসটা অনেকটাই বিএসসির এইচএস এর কনসেপ্টের উপর ডিপেন্ড করে। তাই এই কনসেপ্টগুলোকে স্ট্রং করার জন্য এইচসি ভার্মা ভলিউম 1 এন্ড ভলিউম 2 এই বই দুটো ফলো করেছি। যেমন জ্যামের সিলেবাস থেকে কলিশন বা সেন্টার অফ মাস বা ফ্লুইড ডাইনামিক্সের কিছু একেবারে 12 এর সিলেবাস, এগুলো ওখান থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া যাবে, আর অন্য কোনো বই পড়া দরকারই নেই। এছাড়া প্রবলেম সলভিং এর জন্য পাস্ট 10 ইয়ার্স জ্যাম বা যে কোনো এক্সাম বিএইচইউ বা ডিইউ পাস্ট কিছু ইয়ার প্র্যাকটিস করতাম, যাতে প্রবলেম সলভিংটা এবিলিটি বাড়ে। আর স্পিড আর অ্যাকুরেসি দুটোকে মেনটেন করে কীভাবে সলভ করা যায়, কারণ আমাদের টাইমটা লিমিটেড, সেই দুটোকে আমাদের ঠিক রেখে সলভ করতে হবে, কনসেপ্ট প্লাস স্পিড প্লাস অ্যাকুরেসি, তাহলে এক্সাম ক্র্যাক করা যাবে। আর টেস্ট সিরিজ একটা জয়েন করেছিলাম সেপ্টেম্বর মাসের দিকে, প্রথমে উইকলি টেস্ট দিতাম, তারপর ডিসেম্বর মাসের দিকে ফুল লেন্থ টেস্ট নিতাম। এগুলো সেলফ ইভালুয়েট করতে অনেকটাই হেল্প করে, আর প্রত্যেকেরই কোনো না কোনো টেস্ট সিরিজ জয়েন করা উচিত, এইটা ম্যান্ডেটরি, যাতে ইভালুয়েট করতে পারি নিজের কতটা পড়লাম, প্রিপারেশন হলো, ইভালুয়েট করতে পারি। আর টেস্ট সিরিজ দেওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওইগুলোকে অ্যানালাইজ করা, অর্থাৎ ওইগুলো থেকে আমার ওই ভুল থেকে আমি শিখে আমার নোটসের মধ্যে কি ইনক্লুড করতে পারি ও মিস্টেক্সগুলোকে, যাতে নেক্সট টাইম যখন টেস্ট দিতে যাচ্ছি সেগুলো যাতে ঠিক হয়ে যায়। এইভাবে ভুল করে করে শেখা টেস্ট সিরিজ খুব ইম্পর্টেন্ট, এটা সবারই অ্যাটেন্ড করা উচিত। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে অনলাইন ম্যাটেরিয়ালস অনেক অ্যাভেলেবল অনলাইনে, পরে ইউটিউব চ্যানেল ফলো করতাম, সেগুলো আশা করি সকলেরই হেল্প হবে। একটা যে ফিজিক্স অধ্যয়ন, এটা একটা অ্যাক্টিভ চ্যানেল, এই সমস্ত এক্সামগুলো নিয়ে ক্র্যাক করার জন্য একটা অ্যাক্টিভ চ্যানেল। আর এটা হচ্ছে নিউ এরা ফিজিক্স, এগুলোতে থেকে স্টাডি ম্যাটেরিয়াল বা কোচিং ইনস্টিটিউটের কোনো ফ্রি ম্যাটেরিয়াল অ্যাভেলেবল থাকলে সেগুলি পড়তাম, পড়ে সেগুলো থেকে নিয়ে নিজের নোটস তৈরি করতাম। কনসেপ্ট তো আগে ক্লিয়ার হয়ে গিয়েছিল, এবার এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে, তার জন্য নোটস পড়তাম, নোটস থেকে নিজের নোটসের মধ্যে ইনক্লুড করতাম, পরে সেই ফাইনাল নোটসটাই পরীক্ষার আগে পড়তাম। এক্সট্রা করে কোনো কোচিং ইনস্টিটিউটের নোটস পড়তাম না, বা কোনো ফ্রি ম্যাটেরিয়ালকে পড়তাম, নিজের নোটসটাই পড়তাম। আর পরীক্ষার সব আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকা, পরীক্ষার কিছু মাস আগে, 2 মাস বা 3 মাস আগে এটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকা। তার জন্য একটা গ্রুপ জয়েন করেছিলাম, যেখানে কনস্ট্যান্টলি প্র্যাকটিস হতো। কোশ্চেন, বিভিন্ন স্টুডেন্ট কোশ্চেন পাঠাতো, আমরা সেগুলো উত্তর দিতাম, আমি পাঠাতাম কোশ্চেন, সেগুলো অ্যান্সার দিত। কোশ্চেন অ্যান্সার আর সলভিং দুটোই হতো, সেই সমস্ত হেল্প করেছে আমাকে অনেক। আর এগুলো জয়েন হওয়া উচিত, সকলেরই জয়েন হওয়া উচিত এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য। স্পেশালি লাস্ট 2 or 3 মান্থস এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এইগুলোই আর এক্সাম পেপার কীভাবে অ্যাটেন্ড করতে হয় তারও একটা প্রসেস আছে। প্রথমে আমি ইজিগুলোকে করেছিলাম, তারপর মিডিয়াম, তারপর হার্ডগুলোকে করেছিলাম। এর ফলে
টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়েছিল, কনফিডেন্সটা পেয়েছিলাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট মাইন্ডসেট, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা আর পরীক্ষার দিনগুলোতে স্ট্রেস না নেওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর তাই পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন ভালো করে যাতে ঘুম হয় সেইটা মাথায় রেখেছিলাম এবং স্ট্রেস ফ্রি নিয়ে এক্সামতে গিয়েছিলাম। আর এগুলোই স্ট্রেস না নেওয়া বা নিজের উপর কনফিডেন্স রাখা, মাইন্ডসেট আর প্রিপারেশন তো আছেই, কনসেপ্ট ক্লিয়ার তো আগেই হয়ে যায়, স্ট্র্যাটেজি ফলো করলে এক্সাম ক্র্যাক করা কোনো ব্যাপার না। আর এক্সাম ক্র্যাকের পর কিছু জায়গায় ইন্টারভিউ হয়, কিছু রিসার্চ ইনস্টিটিউট যেমন IMSC বা HRI, কিছু ইনস্টিটিউট আছে বা কিছু আইজার আছে যেখানে র্যাঙ্কের পর ইন্টারভিউ হয়। আর ইন্টারভিউর জন্য এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই, ওই কনসেপ্টগুলো যেগুলো পড়েছিলাম ফার্স্ট BSc ধরে পড়েছিলাম ওইগুলোই কাজে লেগে যায়। এক্সট্রা করে কোনো অত ইন্টারভিউটা অ্যাকচুয়ালি 3 ইয়ার্স কি পড়েছি তার টেস্ট, অ্যাকচুয়ালি ওর কোনো প্র্যাকটিস বা হয় না, জাস্ট কনফিডেন্স নিয়ে অ্যান্সারগুলো দিতে পারলেই হবে। এক্সট্রা করে ওর কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আর এইগুলোই করলে ইন্টারভিউ ক্র্যাক এবং ভালো র্যাঙ্ক দুটোই আসবে। কি ভালো এরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাবা তোমাদের দাদারা কি ভালো গো, পুরো একদম স্টেপ বাই স্টেপ তো সবই তো বলে দিলেন। আর এইদিকে সমিত স্যার বলছেন আমি কি বলবো, আমি যা বলতাম সবাই সব বলে দিচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ শুভাশিস আর সৌরভ দুজনকেই অনেক 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 থ্যাঙ্কস। কারণ আমরা বললে তো আর কি স্টুডেন্টরা ভাবে এই তো সারা বছরই এরা ক্যাচর ম্যাচর করে আর ওই যা বলছে আর শুনবো না, শুনতে হবে না এরকম একটা। তো অ্যাটলিস্ট সিনিয়র দাদারা বললে যদি আর কি স্টুডেন্টরা ব্যাপারগুলো একটু দায়িত্ব নিয়ে ফলো করে তাহলে তাতেই আমরা খুশি। আচ্ছা এই যে এই দুজন বললো, আচ্ছা প্রসঙ্গত আমার আবার এদের কথা শুনতে শুনতেই আমার কেন জানি খালি অলোকের কথা মনে পড়ছিল, কারণ অলোক তো সৌরভকে নিয়ে সবসময় এক্সাইটেড থাকতো। আর আমরা তো সৌরভের ঘন্টা পর ঘন্টা ক্লাস নিতাম, ওটা তো সৌরভ বলেইছে। আর শুভাশিসের তো জিটিআর খুব ফেভারিট ছিল, আর সেই শুভাশিসকে অলোক আবার সেই আলাদা করে কী সব পড়াতো, আমি তো এত বুঝি না জিটিআরের জিনিসপত্র। তো যাই হোক, আমি তাই ভাবছি এরপরে অলোক স্যারকেই তাহলে ডেকে নিই। স্যার আপনাকে ভিডিওটা কিন্তু অন করতে হবে, আর আপনি স্টুডেন্টদেরকে যা বলবেন ভেবেছিলেন সেটা তাহলে বলুন এবার। আচ্ছা 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। আমরা কি নীরবতা পালন করবো 1 মিনিট? আচ্ছা নীলাদ্রি স্যার, ও রেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তোদের সবাইকে অভিনন্দন, ওয়েলকাম ডিপার্টমেন্টের পক্ষ থেকে। যারা পাস আউট তারা এসেছিস, খুব ভালো লাগছে। আর বাকিরাও জয়েন করেছিস, খুব ভালো লাগছে, কেন ক্লাসে তো কোনোদিন এত সংখ্যক স্টুডেন্ট জয়েন করবি না, তো আজকে যখন জয়েন করি খুব ভালো লাগছে। তোদের দাদারা বললো তোদের ভবিষ্যৎ সম্বন্ধে কি করে কি করতে হবে। তো তোরা ফিজিক্স পড়তে এসছিস, প্রত্যেকেরই কিছু না কিছু ভালো লাগা, কোনো কারণ, বাড়ির লোকের চাপ, পাশের বাড়ির চাপ, হ্যান ত্যান কিছু জড়িয়ে আছে। দেখ যখন এসে গেছিস খুব খারাপ জায়গায় আসিসনি, ফিজিক্স সাবজেক্টটা সত্যিই খুব ভালো সাবজেক্ট। ফিজিক্সে অনেক ফ্লেভার আছে এবং ইনফ্যাক্ট আমি খুব ভুল না বলি, রাদারফোর্ড বলেছিল দেয়ার আর 2 things in this universe. One is stamp collecting stamp, and another is doing physics. তার কথা অনুযায়ী যদি আমরা তার কথাটাকে ধ্রুব সত্য ধরি তাহলে হচ্ছে ফিজিক্সই সব। তো আমি একটা ছোট্ট ইউটিউব ভিডিও দেখাবো
এবং দেখানোর চেষ্টা করব যে কেন ফিজিক্সটা সব। দেখতে পাচ্ছিস তো সবাই, কসমিক আই দেখা যাচ্ছে স্ক্রিনে। কসমিক আই, এটা বুঝতে পারছিস যে আমার না এই নাম দুটো লেখা আছে, এদেরই একজন করেছে, ড্যানিয়েল এ করেছে, আর কাজমারি এটাকে এডিট করেছে। তো হঠাৎ করে দেখাতে যাচ্ছে কেন সেটা আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবো, দেখতে থাক। সাউন্ডটাকে অন করে দিই। অলোক সাউন্ডটা না আসছে না, তবে অসুবিধা নেই তো, এটা সাউন্ড না এলে। সাউন্ডের খুব দরকার নেই, তোরা লেখাগুলো খালি লক্ষ্য করতে দাও। লেখাগুলো দেখ। যেমন দেখ এখন 1 মিটার, এই যার নিচে 1 মিটার লেখা আছে, এটা দেখতে পাচ্ছিস তো? লেখাগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। 1 মিটার মানে আমাদের চোখ থেকে 1 মিটার দূরে আমরা কি দেখতে পাই? তাহলে শুয়ে আছে, এর 4-5টা দেখতে পাচ্ছি। 1 মিটার দূরে কি হতে পারে? তুই যদি খাটে শুয়ে থাকিস, পাশের দেওয়ালটা দেখতে পারবি। এবার ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়ছে। 10 মিটার, দেখ লেখা আছে আমাদের বাড়ির আশেপাশে আমরা টেবিল চেয়ার এইগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই উপরে নিচে দেখ স্কেলটা আছে, ডিস্টেন্স আমাদের চোখ থেকে, মানে এই মেয়েটার চোখ থেকে ডিস্টেন্স গুলো। আর উপরে এই লেখাগুলো টেবিল, পার্সন, রেস্টুরেন্ট, মানে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আমাদের চোখ থেকে এত ডিস্টেন্স হলে মোটামুটি এই জিনিসগুলো দেখা যায়। এবার লক্ষ্য করে যাবে। আটকে ডিস্টেন্স বাড়ছে। 100 মিটার দূরে আমাদের ছাদে যদি সোনার প্যানেল থাকে সেগুলো ডিস্টেন্স কিলোমিটার বাড়ছে, 1 কিলোমিটার হয়েছে। 10 কিলোমিটার মাউন্টেন ভিউ, পাহাড়ের উপরের ভিউ গুলো, এ ভালো করে লক্ষ্য করতে থাক। এইবার স্কেলটা দেখ, 100,000 কিলোমিটার, মানে 100,000 কিলোমিটার, মানে করো 10 লাখ কিলোমিটার ডিস্টেন্স। সেখানে আমরা আর্থের বাইরে বেরিয়ে গেছি, কারণ আর্থ হচ্ছে রাফলি 6,400 কিলোমিটার তার রেডিয়াস। আর্থের বাইরে চলে গেছি, এবার সোলার সিস্টেমে চলে যাচ্ছে, যেখানে আমরা জানি গ্র্যাভিটেশনাল ল কাজ করে। আরো যখন তোরা হায়ার স্টাডি করবি দেখবি আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কাজ করে। মানে এই ডিস্টেন্সে কোনো কিছু করতে গেলে তোদের ফিজিক্সের এই থিওরিগুলো নিয়ে যেতে হবে, আর কিছু উপায় নিয়ে যাওয়া, আর কিছু উপায় নেই স্টাডি করার। এবার দেখতে থাক, ডিস্টেন্স বাড়ছে। আর্থ আর মুন এসছে, তাদের মধ্যে ডিস্টেন্স, এবার ডিস্টেন্স আরো বাড়ছে। আমাদের আশপাশে যেসব অ্যাস্টেরয়েড গুলো আছে সেগুলো আসছে। এবার দেখ সূর্য অর্ডারের যে ডিস্টেন্স, পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স, সেই অর্ডারের একটি, মানে আমরা আমাদের পুরো ইনার প্ল্যানেট যে সিস্টেম সেটাকে দেখতে পাচ্ছি এই অর্ডারে গেলে। মানে আস্তে আস্তে আমরা ইউনিভার্সে ক্রমশ বড় লেন্থে যাচ্ছি। এবার দেখতে থাক। ওয়ান বিলিয়ন কিলোমিটার মানে হচ্ছে 10⁹, মানে 10⁻11 কিলোমিটার অর্ডারে চলে গেছি। মানে আমরা আমাদের সোলার সিস্টেমের বাইরে যাচ্ছি, অন্যান্য সোলার কাইন্ড অফ সিস্টেম, গ্যালাক্সি সেই দিকে এগোচ্ছি। দেখ ড্রাফট প্ল্যানেট গুলো আছে, যেগুলোকে আমরা অ্যাসাইজ জানি না, অ্যাসাইজ হয়তো মানে অর্ডিনারি টেলিস্কোপ দিয়ে ধরা পড়বে না, সেইগুলো আসছে। ওয়ান লাইট ইয়ার মানে 1 বছরে আলো যতখানি যায়, আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাহলে বুঝতেই পারছিস 10 বছরে 1 সেকেন্ডে ওইটা 3 × 10⁸ মিটার রাফলি। এবার সেই অর্ডারে চলে গেছে। মানে আমাদের এখন দেখ, শুরু করেছিলাম মেয়েটার চোখটা দিয়ে, এখন সেই চোখটা হয়ে গেছে সান। মানে এবার সূর্য দেখছে ওর আশপাশটা,
আলফা সেঞ্চুরিয়ান, বিভিন্ন গ্যালাক্সি, এই দেখ সাইরাস বিভিন্ন জিনিসগুলো দেখছি, মানে সূর্য তার বাইরে দেখছে। এবং আমাদের এই মেয়েটার চোখটা এখন সূর্য হয়ে গেছে, সে কি দেখছে, যেগুলো কিন্তু আমরা জানি। এখন আমাদের টেলিস্কোপ বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এবং তার থেকে কনসিকুয়েন্স অ্যানালিসিস থেকে কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলতে পারি এইগুলো কোথায় আছে এবং তাদের ডিস্টেন্স কত। এবং অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজির পার্ট। তো আস্তে আস্তে আমি নামগুলো এতটা ভয় পাওয়ার কিছু নেই, নামগুলো শুনে খালি আমি দেখাতে চাইছি বড় ডিস্টেন্সে কি আছে এই দুনিয়ায়, এবং যার পর হচ্ছে একটাই, যেটা মাধ্যমটা হচ্ছে ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স। উপরে একটা কথা লেখা আছে লোকাল বাবেল, সেটা কত 1000 লাইট ইয়ার দূরে, মানে সেখানে হচ্ছে সূর্য পৃথিবী সবকিছু একটা পয়েন্টের মতো, তার চারিপাশটা একটা মেঘ আছে, তার পাশে কিছু শূন্য স্থান, সেইটাকে একটা তুই সব বাবেলের মতো বাবেল কল্পনা কর। পৃথিবী এবার পুরো ইউনিভার্সটা এরকম ইনফাইনাইট নাম্বার অফ বাবেল দিয়ে গঠিত। তা একটা বাবেলের টিপিক্যাল লেন্থ হচ্ছে এরকম 1 থেকে 10,000 লাইট ইয়ার, দেখতে পাই। এই মিল্কি ওয়ে নামটা তোরা অনেকেই শুনে থাকতে পারি। আমাদের একটা মিল্কি ওয়ে আছে, মিল্কি ওয়ে লাইক স্ট্রাকচার আরো আছে। সেই মিল্কি ওয়েটাকে যদি একটা তুই পয়েন্ট ধরিস, আমাদের চোখে তার টিপিক্যাল ডিস্টেন্স হচ্ছে 1,00,000 লাইট ইয়ার বা তারও বেশি। এবার আমরা এখানে এতটাই দূরত্বে চলে গেছি, আচ্ছা এটা শোনার চেষ্টা কর কষ্ট করে। 1 বিলিয়ন লাইট ইয়ারে যে সেখানে পুরো ইউনিফর্ম দেখছি, কথাটার মানেটা কি? আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ আমি তো পাচ্ছি। মানে তোর বাড়িতে ইউনিফর্ম না, আমাদের বাড়িতে কোনো জায়গায় খাট আছে, কোনো জায়গায় ফাঁকা, কোনো জায়গায় চেয়ার আছে, কোনো জায়গায় আমি বসে আছি। সোলার সিস্টেমটা ইউনিফর্ম না, একটা জায়গায় সূর্য আছে, কিছুটা গ্যাপ, তারপরে পৃথিবী, জুপিটার, মার্স, হ্যান ত্যান আছে। এবার পুরোটাকে একটা পয়েন্ট ধরলে এরকম একাধিক সোলার সিস্টেম আছে, তার মাঝখানে অনেকটা শূন্য স্থান আছে। কিন্তু যদি আমরা এই লাইট ইয়ারে যাই, সেখানে আমরা ইউনিভার্সটাকে অলমোস্ট ইউনিফর্ম দেখবো, মানে এক একটা সোলার সিস্টেমটা এক একটা পয়েন্ট দেখবো, বা তার চেয়েও আরো ছোট কিছু যদি কল্পনা করতে পারি সেই। দেখ এইখানটায় তোর ইউনিফর্ম মনে হচ্ছে, মানে কারোর চোখ যদি এত বড় হয়, 10,000 মিলিয়ন লাইট ইয়ার তার যে চোখের ডায়ামিটার হয়, সেই মানে জাইগান্টিক আই দিয়ে সে কিন্তু পুরো এরকম ইউনিফর্ম স্ট্রাকচার দেখবে। এই যে নন ইউনিফর্মিটিটা আছে সেটা বুঝতে পারবে না। যেটা সাধারণত হয় কি, আমরা ধর দেয়ালের দিকে তাকিয়ে আছি, দেয়ালটা তো খুব স্মুথ, তুই যদি টর্চ দিয়ে আলো ফেলিস দেখবি যে না, কোনো কোনো জায়গায় ইভেন, কোনো কোনো জায়গায় একটু উঁচু নিচু আছে। আরো বেশি আলো ফেললে তোরা আরো বেশি ছোট ছোট ক্র্যাক থাকলে সেগুলো দেখতে পাবি। তার মানে কি, তুই যত এনার্জি স্কেল বাড়াবি তত তুই ফাইন স্ট্রাকচার গুলো তুই দেখতে পাবি। এখানে হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এনার্জি স্কেল কমে গেছে। কারণ লেন্থ যত বড় হবে এনার্জি তত কম হবে। সেই জন্য তো এখন লেন্থ এত বড় হয়ে গেছে, আমরা ফাইন স্ট্রাকচার সব ইউনিফর্ম মনে হচ্ছে, একটা খেলার মাঠের মতো। এবার বলে রাখি, এই পুরো জিনিসটা যেটা আমরা জানি যতদূর ফিজিক্সের মাধ্যমেই কিন্তু জানি। এই তো বিভিন্ন দাদা বললো, কেউ একজন হয়তো এইটা নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারে, কেউ কন্ডেন্স ম্যাটার নিয়ে পড়ছে, যে যে ফিল্ডেই পড়ুক না কেন, এই যে এই স্ট্রাকচারটা এখন দেখতে পাচ্ছি, যেটা প্রুভ করার কিন্তু উপায় হচ্ছে ফিজিক্স, নিউটন এবং আইনস্টাইন, এরা দুজন, ভালোভাবে বললে আইনস্টাইন। এবার এ তো গেল বড় স্কেল যেটা আমরা দেখতে পাইনি। এবার দেখ লেন্থটা কমতে যাচ্ছে। এবার দেখো ছোট স্কেলে কি আছে। আমাদের দুনিয়াটা দেখলাম বড় স্কেলে, ফরগেট অ্যাবাউট ফিজিক্স, দ্য টার্ম ফিজিক্স। আমরা দেখবো এখন বড় স্কেলে দুনিয়াটাকে কি দেখলাম, ছোট স্কেলে দুনিয়াটা কি সেটা দেখবো অনেকটা চেনাশোনা দুনিয়া, নামগুলো অনেকটা শুনে থাকতে।
এইবার চোখের লেন্থে চলে এসেছে 10 সেন্টিমিটার। এবার দেখবো ছোট স্কেল গুলোতে কি আছে। দুনিয়াটা বড় স্কেলে দেখলাম কি দেখায়, এবার ছোট স্কেলে দুনিয়াগুলো কি দেখবো আমরা সেটা দেখবো। আমরা সবাই জানি আমাদের রেটিনা আছে, তার টিপিক্যাল লেন্থটা দেখানো হচ্ছে 1 মিলিমিটার। এবার আমরা ছোট স্কেলে যাচ্ছি। আমাদের ব্লাড ভেসেল আছে, আমরা সবাই জানি, সেই ভেসেলের মধ্যে ব্লাড যায়। এই টিউব আছে, টিউবের গা দিয়ে ব্লাড যাচ্ছে, একটা ফ্রিকশন কাজ করছে যেটা ভিসকোসিটি, আর কিছুই না। ওই যে বিভিন্ন মেজারমেন্ট করে ল্যাবে, আমাদের রক্ত নিয়ে গিয়ে করে, সেটা যে মেজার করে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রটা প্রোগ্রাম করা, সেই প্রোগ্রামটা কিন্তু ফিজিক্সের ল থেকে আসে। যার জন্য একটা বায়োফিজিক্স বলে খুব ইন্টারেস্টিং কোর্স হয়, সেটা তো হার্ড কোর থেকে ম্যাথামেটিক্স শিখতে হয় না ফিজিক্সে, সামান্য কিছু নলেজ থেকে কাজ করা যায়, তার অ্যাপ্লিকেশনটা খুব বড়। এটা হচ্ছে সামান্য সেই অ্যাপ্লিকেশন, নিউটনস লর অ্যাপ্লিকেশন এই লেন্থে। সেইখান থেকে ভিসকোসিটি, সেইখান থেকে ব্লাড ফ্লো, সেখান থেকে আমরা বলি আমাদের হার্টবিট কেন বেশি হচ্ছে কেন কম হচ্ছে, সেই মেজারমেন্ট গুলো, সেগুলো কিন্তু ফিজিক্স থেকে। এবার আরো ছোট লেন্থে গেছি, ন্যানোমিটার লেন্থ, 10⁻²। সেই অর্ডারে দেখছি ক্রোমোজোম গুলো। এই ক্রোমোজোম গুলো যেভাবে থাকে, আরেকটু আর দু একটা লেন্থ, এখন আমরা ডিএনএ অর্ডারে চলে গেছি 10 ন্যানোমিটার। একটা কথা বলে রাখি, ডিএনএ স্ট্রাকচার নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, ডিএনএ হেলিকাল স্ট্রাকচার নিয়ে। বেস যে ডিএনএ স্ট্রাকচারটা, সেটা হচ্ছে জেরেমি লন্ডন বলে একজন 2014 সালে প্রপোজ করেছে, কিন্তু হার্ডকোর ফিজিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে কাজ করতে, যেটাকে একটু সৌরভ দ্বারা বলছিল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এর যে বেস পসিবল স্ট্রাকচার এবং এর গ্রোথ, সেটা কিন্তু ওই আজ পর্যন্ত ব্যাখ্যা করেছে, অন্য কেউ না। এবং ও ডারউইনের যে ইভলিউশন থিওরি, সেটারও বিপক্ষে, এবং ওর থিওরিটা এখনো পর্যন্ত এস্টাবলিশ, মানে বেস্ট পসিবল থিওরি। হতেই পারে হচ্ছে বেটার থিওরি কোনোদিন আসতে পারে, সেটাও ফিজিক্স থেকে। ওই যে সিলেকশন রুল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটা অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থাকবে। সেই জেরেমি লন্ডনে তার থিওরির কনক্লুশন দিয়ে কিন্তু এই ডিএনএ হেলিকাল স্ট্রাকচার ব্যাখ্যা করেছে 2014 সালে। তাহলে বুঝতে পারছি ফিজিক্সের অ্যাপ্লিকেবিলিটিটা কত। তো থিওরি জানতাম না, তোরা এখন তাকে অ্যাপ্লিকেবিলিটিটা কত। এবার আমরা জানি আমাদের এই দুনিয়া সবকিছু, তুই আমি, কাঠ, বই, পেন, রাবার, ফ্যান, সবকিছু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত, অ্যাটম দিয়ে গঠিত। আমি তুই সবাই, দেয়ার ইজ নো ডিফারেন্স। সেই অ্যাটম গুলোর স্কেল কত, মানে ন্যানোমিটার, 10⁻10⁻, মানে 1000 ভাগ। সেই ছোট অর্ডারে গেছি, এখন অ্যাটম অর্ডারে যাচ্ছি। তোরা দেখতেই পাচ্ছিস 1s ইলেকট্রন, 2p ইলেকট্রন, এগুলো সবই কিন্তু ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা। তার নামটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, যেটা নিউ কমাররা ভবিষ্যতে পড়বে, কেউ কেউ হয়তো পড়েছি। মানে এখন আমরা ঢুকেছি কি, আমাদের দেহের ভেতরে প্রত্যেকটা পার্টস, তারও ব্যাখ্যা কিন্তু ফিজিক্সই দেয়। এবার দেখ, তাহলে এখন অ্যাটম থেকে আমরা নিউক্লিয়াসে ট্রানজিট করছি, তার লেন্থ আরো কম। আমাদের দেহে কিন্তু মাথায় রাখি যে আমরা কথা বলছি, কখনো কোনো কিছু এক্সপ্রেশন, সব কিন্তু কিন্তু এই নিউক্লিয়াস, অ্যাটম, এরাই কিন্তু গভর্ন করছে। ভাবতে অস্বাভাবিক মনে হলেও এটা কিন্তু গভর্ন ওরাই করছে, অন্য কেউ না। মানে ডাক্তারের অনেক কিছুই বলে দেয় হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, অ্যাকচুয়ালি আলটিমেটলি কিন্তু বিকজ অফ সার্টেন লজ অফ ফিজিক্স। সেটাই কিন্তু এই যে আমি কথা বলছি, তোরা কথা শুনছি, সব কিন্তু কিছুই আমাদের নার্ভ সিস্টেম এবং তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং তাদের সাব অ্যাটমিক পার্টিকেল গুলোই কিন্তু গভর্ন করছে, মানে লজ অফ ফিজিক্স গভর্ন করছে। এবার দেখ, কোয়ার্ক লেভেলে চলে গেছিস, মানে প্রোটনেরও সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো, প্রোটনেরও ভাগ, প্রোটনও জানিস ইউডি, এইসব কোয়ার্ক দিয়ে গঠিত,
তারও ভাগে চলে গেছি, আমাদের দেহের মধ্যেই কিন্তু আছে মিলিয়ন্স এন্ড জিলিয়ন্স অফ প্রোটন কোয়ার্কস আর দেয়ার, আমরা সেই লেন্থে চলে গেছি। তার মানে আমাদের দেহে যখন কিছু হচ্ছে, আমরা যখন মারা যাচ্ছি, এগুলো কিন্তু একটা কিছু ঘটছে, সেই জন্যই মারা যাচ্ছে, অন্য কিছু নয়। কিন্তু আলটিমেটলি সার্টেন লজ অফ ফিজিক্স আর হ্যাপেনিং, দ্যাটস ওয়াই উই আর ডাইং এট সার্টেন এজ। সেই জন্য সবচেয়ে মিস্টেরিয়াস যে জিনিসটা এখনো পর্যন্ত না ফিজিসিস্ট, না বায়োলজিস্ট, না ফিজিওলজি, নোবডি ক্যান সলভ, যে কাঠ একটা জড় বস্তু, সেও ইলেকট্রন প্রোটন দিয়ে গঠিত। আমি তুই আমরা একটা অজড় বস্তু, প্রাণ আছে, আমরাও ইলেকট্রন প্রোটন দিয়ে গঠিত, সেই সেম কোয়ার্ক দিয়ে গঠিত। তাহলে এই ডিফারেন্স কেন? প্রশ্নটা ঠিক আছে, প্রশ্নটার মতো কথা, নো ওয়ান নোজ দ্য অ্যান্সার। ইলেকট্রন প্রোটন দিয়ে গঠিত হওয়ার ফলেও আমরা কথা বলতে পারছি, এটা কাঠ কেন বলতে পারছি না? কি এক্স্যাক্টলি চেঞ্জটা নো ওয়ান নোজ, সেটা কিন্তু কারুর জানা নেই। দেখ, আবার সেই চোখের লেন্থে আমরা ফিরে যাচ্ছি। মানে আমি এটাই দেখাতে চাইলাম যে ছোট স্কেল কি বড় স্কেল, পুরো জায়গাটাই সার্টেন লজ অফ ফিজিক্স আর দেয়ার, তারাই গভর্ন করছে। তাই তোরা যে সাবজেক্টটা চুজ করেছিস, রাইট সাবজেক্টই চুজ করেছিস। তুই যদি বায়োলজি পড়তিস, তোরা মানে একটা পার্ট অফ ফিজিক্স পড়তিস, যেটা হয়তো আরো বেটার ভাবে এক্সপ্লেনেশন করা যায়, তোরা জানছিস না, কারণ তোর ওই এক্সপোজারটা দেওয়া হচ্ছে। তোরা কেমিস্ট্রি পড়ছিস, টেস্ট টিউবের মধ্যে সীমাবদ্ধ হচ্ছিস, বা তার মধ্যে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সার্টেন লজ অফ ফিজিক্স। তাই তোরা যদি ফিজিক্স সিরিয়াসলি পড়তে পারিস, তোরা ইউ উইল অ্যাকোয়ার ফার বেটার নলেজ দ্যান দেম। কেন? তোরা এক্স্যাক্টলি লজ গুলো জানছিস, ওরা শুধুমাত্র কনসিকুয়েন্স গুলো জানছে কি হচ্ছে। তাই আমার মতে ইউ হ্যাভ চুজেন দ্য রাইট সাবজেক্ট, physics. It governs all the laws in the universe, and in fact it is the subject of the physics. So I heartily welcome all of you to our physics department. Thank you. প্রচণ্ড ভালো লাগলো ভিডিওটা। আমি আগে দেখেছি, কিন্তু এটার সঙ্গে অলোকের কমেন্ট্রিটা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ অলোক। আচ্ছা, তীর্থঙ্কর দা কি আছো? হ্যাঁ, আচ্ছা, আছি, আচ্ছা, আছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের বর্তমানে সিনিয়র মোস্ট টিচার প্রফেসর তীর্থঙ্কর চৌধুরীকে আমি ডেকে নিচ্ছি। টিসি স্যার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বলবেন, সেটা হচ্ছে তোমরা সিবিসিএস নামের একটা অদ্ভুত সিস্টেমে পড়াশোনাটা করবে। তো সেটার আবার সেই একটু ব্যাপারগুলো খুবই কমপ্লিকেটেড আর কি। হ্যাঁ, তো তোমাদের সেমিস্টারের স্ট্রাকচার, পেপারের স্ট্রাকচার এগুলো, এবং রুটিনটাও যথারীতি একটু কমপ্লিকেটেড। রুটিনটা তোমরা দেখে একটু পাজলড হয়ে যাচ্ছ। তো স্যার একটু তোমরা কী স্ট্রাকচারে পড়াশোনাটা করবে সেটা নিয়ে বলবেন। তোমরা একটু মন দিয়ে শোনো, কারণ এটা তোমাদের কিন্তু প্রচণ্ড কাজে লাগবে আর কি পরেও। তীর্থঙ্কর, তুমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড আফটারনুন সবাইকে, সব স্টুডেন্টসদের এবং আমার কলিগসদেরও ভেরি গুড আফটারনুন। তোমাদের আজকে ওই সিলেবাসটা নিয়ে একটু বলতে বলেছে আমার। তো সিবিসিএস মানে ফুল ফর্ম তো জানো নিশ্চয়ই, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই ফর্মে তোমাদের পড়তে হচ্ছে। তো মোট তোমাদের স্ট্রাকচারটা 3 বছরে তোমাদের 6টা সেম পড়তে হবে, ঠিক আছে? তা সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে তোমরা ফিজিক্স অনার্স পড়ছো, তো তোমরা ফিজিক্সটা অ্যাজ কোর সাবজেক্ট পড়বে। আর তার সাথে তোমাদের থাকবে 2টো জেনারেল সাবজেক্ট, বা এই এখন নাম দেওয়া হয়েছে জেনারিক সাবজেক্ট। তোমাদের ক্ষেত্রে ওটা ম্যাথস আছে আর কেমিস্ট্রি আছে। প্রথম 2টো সেমিস্টার তোমরা ম্যাথস পড়বে, মানে সেম 1 সেম 2, আর সেম 3 সেম 4 কেমিস্ট্রি, তাই তো দেবলি না? হ্যাঁ 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 প্রথম 2টো সেমিস্টারে ম্যাথ দুটো, প্রথম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার তোমরা ম্যাথস পড়বে অ্যাজ জেনারিক সাবজেক্ট, আর সেকেন্ড ইয়ারে 2টো সেমিস্টারে, থার্ড এবং ফোর্থে তোমরা কেমিস্ট্রি পড়বে। লাস্ট
ইয়ার বা থার্ড ইয়ারে কোনো জেনারিক সাবজেক্ট নেই, শুধু কোর সাবজেক্টই পড়বে। এটা বাদে ফিজিক্স এবং জেনারিক সাবজেক্ট বাদ দিলে আরো দুটো জিনিস পড়তে হবে। একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়তে হবে, আইদার ইংলিশ আর বাংলা, যেটা ফার্স্ট সেমে হবে। আর একটা ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্ট তোমাদের পড়তে হবে, যেটা সেকেন্ড সেমে পড়বে। ঠিক আছে, এই গেল আদার সাবজেক্টস আদার দেন ফিজিক্স। এবার ফিজিক্সটা তোমাদের অনেকগুলো পেপার পড়তে হবে। ঠিক আছে, ইন জেনারেল ফিজিক্সের সবকটা পেপারই 75 নম্বরের, একাত্তা বাদে। ঠিক আছে, বাদ বাকি সবই 75 নম্বরের। তার মধ্যে তোমাদের থিওরি পোর্শন থাকবে, যেটাতে পরীক্ষা দিতে হবে, থিওরি পরীক্ষা 40, প্র্যাকটিক্যাল দিতে হবে পরীক্ষা 20, আর বাদ বাকি 15-র মধ্যে 10 হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে প্রতিটা পেপার ওয়াইজ, সেটা থেকে 10 যাবে। আর 5 হচ্ছে ক্লাস পারফরমেন্স বা ক্লাস অ্যাটেন্ডেন্স, যা বলো, ক্লাসের ওভারঅল প্রেজেন্সের উপর সেটা ডিপেন্ড করবে। এইবার এটা গেল পার পেপার। এবার কটা পেপার পড়তে হবে? ফার্স্ট সেমিস্টারে তোমাদের দুটো পেপার পড়তে হবে, C1 C2, নাম দেওয়া হয়েছে কোর 1 আর কোর 2 পেপার। কোর 1-এ তোমাদের আছে ম্যাথস ফিজিক্স, আর কোর 2-তে আছে মেকানিক্স। ঠিক আছে, এই পার্টে এখনকার যে সেমিস্টারে পড়ছে এই দুটো পেপার তোমরা পড়বে। সেকেন্ড সেমে উঠে গিয়ে আরো দুটো পেপার থাকবে, C3 C4, কোর 3 কোর 4। কোর 3-তে তোমরা পড়বে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, আর কোর 4-এ পড়বে ওয়েভস অ্যান্ড অপটিক্স। ঠিক আছে, তারপর সেকেন্ড ইয়ারে উঠলে সেকেন্ড ইয়ারে হ্যাঁ,